রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত দুটো বিষয়ের মধ্যে একটি হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন, জুলাই সনদ এবং তার বাস্তবায়ন। আরেকটা হলো পিয়ার নিয়ে আজকে আলোচনা করব না। আমি এর আগে একদিন পিয়ার নিয়ে কথা বলেছিলাম ডিটেইল, যে কত ধরনের পিয়ার আছে না আছে। আমরা পিয়ার নিয়ে আমাদের অন্য মঞ্চে একটা সাক্ষাৎকারও প্রচার করেছিলাম। পিয়ার নিয়ে আবার পরবর্তীতে কথা বলবো। আজকে আমি এই জুলাই সনদ এবং জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোট, এটা নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা জানেন জুলাই সনদ জিনিসটা কি, তবু আরেকবার বলি। এই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমে তারা বেশ কয়েকটা সংস্কার কমিশন গঠন করেছিল। প্রথমে তারা 6টা সংস্কার কমিশন গঠন করেছিল, তারপর তারা আরও 5টা সংস্কার কমিশন গঠন করেছিল। এই প্রথম যে 6টা সংস্কার কমিশন গঠন তারা করেছিল, আপনাদের মনে আছে যে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ প্রশাসন, গণমাধ্যম, এই যে কতগুলি সংস্কার কমিশন তারা করেছিল, এই সংস্কার কমিশনগুলোর রিপোর্ট নিয়ে একটা জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল, যে এই রিপোর্টগুলির মধ্যে কোনটা কোনটা পলিটিক্যাল পার্টিগুলো গ্রহণ করতে চায় এবং কোনটা কোনটা চায় না। 35টা রাজনৈতিক দল এই জাতীয় ঐকমত্য কমিশনে নিয়মিত বৈঠক করেছেন, অনেকবার তারা বসেছেন, কথা বলেছেন, একটা একটা করে পয়েন্ট ধরা হয়েছে এবং তারা এই পয়েন্টগুলো আগে একবার প্রস্তাব আকারে, ছক আকারে পলিটিক্যাল পার্টিগুলির কাছে পাঠিয়েও ছিল। যাক, সেইগুলো নিয়ে তারা বসেছে, কথা বলেছে, তারপরে একসঙ্গে একবারে 84টা সংস্কার প্রস্তাব তারা মোটামুটি ঠিকঠাক করেছে। এই 84টা সংস্কার প্রস্তাব নিয়ে হচ্ছে জাতীয় আপনার ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ। এই 84টা, এর মধ্যে সবাই যে সবগুলিতে 84টাতে রাজি হয়েছে তা কিন্তু না। কেউ কেউ মনে করেন আপনার কোনো কোনো প্রস্তাবে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, আপত্তি দিয়েছে যে না, এটা আমরা মানি না, ওটা ওভাবে আছে, নোট অফ ডিসেন্ট সহই আছে। এরকম নোট অফ ডিসেন্ট দেওয়া যে কটা আছে সবগুলি মিলিয়েই কিন্তু 84টা। এখন প্রশ্ন হচ্ছে, এই 84টার ব্যাপারে মোটামুটি তারা একমত হয়েছে, তার মধ্যে কয়েকটাতে নোট অফ ডিসেন্ট আছে। এই 84টা সংস্কারগুলিকে নিয়েই হলো আমাদের জুলাই সনদ। এবং এই জুলাই সনদ বাস্তবায়নটা কবে হবে, কিভাবে হবে, এটা হলো গিয়ে এই মুহূর্তের মূল বিতর্ক। জুলাই সনদে কিন্তু মোটামুটি সবাই একমত। কয়েকটা নোট অফ ডিসেন্টকে যদি আমি হিসাবের বাইরে রাখি, ওগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, তো ওগুলো পরে আলোচনা করা যাবে। তো এই যে একমত যেগুলো হলো, এখন একমত তো আপনি হলেন, কিন্তু আপনারা বাস্তবায়ন করবেন কবে? যেমন আপনি একমত হলেন যে প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি 2বারের বেশি থাকতে পারবে না, ঠিক আছে, থাকতে পারবে না। এটা কবে বাস্তবায়ন হবে? এটা হয়তো 20 বছর পরে বাস্তবায়ন হয়, তাহলে তো এর মধ্যে 4বার থাকা হয়ে গেল, তাই নয় কি? বাস্তবায়নটা আপনি কবে করবেন, এটা নিয়েই মূল প্রসঙ্গ। জামাতে ইসলাম, এনসিপি বলছে এটাকে আগে বাস্তবায়ন করতে হবে, করে বাস্তবায়নের পদ্ধতি কনফার্ম করে তারপরে এর উপর ভিত্তি করে নির্বাচন হতে হবে। কিভাবে বাস্তবায়ন করবেন আপনি? কতগুলি আছে সাংবিধানিক বিষয় আছে। সাংবিধানিক বিষয় তো রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করতে পারবে না, তাহলে কিভাবে করবেন? সংবিধান পরিবর্তন করতে হলে সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা লাগবে, এবং সংসদই তো নাই। সংসদ না থাকলে আপনি কীভাবে সংবিধান পরিবর্তন আনবেন? এগুলি কিন্তু বেসিক পয়েন্ট, আপনি গাইড জোরে করতে পারেন, পদ্ধতি টিকবে না। তাহলে এই জন্য তারা বলছে যে আমরা যদি সংসদ মানে কি, জনগণের প্রতিনিধিরা ওখানে বসে, ওকে। এখন আমরা যদি আরেকটা পদ্ধতি করতে পারি, সরাসরি জনগণের কাছে যেতে পারি, সেটা পদ্ধতিটা কি? তাকে বলা হচ্ছে গণভোট। আমরা জনগণের কাছে যাব, যে বলবো যে এইগুলির ব্যাপারে আপনার কি মতামত, এগুলি আমরা কিভাবে বাস্তবায়ন করব। এই হলো গিয়ে সর্বশেষ প্রস্তাব। এখন এই গণভোটটা আবার কবে হবে, এটা নিয়ে আবার আরেকটা বিরোধ। একদিকে আছে বিএনপি এবং তার সঙ্গে যারা আছে তারা বলছে যেদিন জাতীয় সংসদ নির্বাচন হবে সেই দিনই গণভোট হতে পারে, একই দিনে। প্রত্যেকটা ভোটারকে 2টা করে ব্যালট পেপার দিবে, একটার মধ্যে গণভোট হ্যাঁ অথবা না বলবে, আর একটার মধ্যে জাতীয় সংসদের ভোট হবে। তো গণভোট ওই দিনই হয়ে গেল, একই দিনে খরচ বাড়লো না, খালি ব্যালট পেপারের খরচটা বাড়লো, আর সমস্ত আয়োজন তো একই সঙ্গে করতে হলো, খরচ কমলো। এনসিপি এবং জামাতে ইসলামের বক্তব্য হলো যে এই গণভোটটা করতে হবে নির্বাচনের আগে, নভেম্বর অথবা ডিসেম্বরে। তো একটা এরকম নির্বাচন করতে গেলে যদি গণভোট আপনি করতে যান, তাহলে একটা জাতীয় নির্বাচনের যে খরচ প্রায় একই খরচ কিন্তু একটা গণভোটেও, যদি আলাদা করে করতে যান।
খরচ করতে হবে প্রায় 1500 কোটি টাকা, কমপক্ষে, আর বেশিও লাগতে পারে। আমাদের নির্বাচনগুলিতে এরকম খরচই হয়। তো 1500 কোটি টাকা খরচ করে আপনারা গণভোট করবেন, করেন, কোনো সমস্যা নাই, টাকা আপনাদের অনেক টাকা আছে, করতেই পারেন, কোনো ব্যাপার না। তাতে ফলটা কি হবে? আসেন, ফলটা বোঝার জন্য আমরা বরং আমাদের এই দেশে এর আগে কয়টা গণভোট হয়েছে এবং সেই গণভোটগুলিতে কি কি বিষয় ছিল এবং কি ফল আমরা পেয়েছি সেটা নিয়ে একটু কথা বলি। কথা বললে আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে গণভোটের আমাদের কি দুরবস্থা। প্রথম গণভোট হয়েছিল 1977 সালে 30 মে। জেনারেল জিয়াউর রহমান তখন প্রেসিডেন্টের দায়িত্বে আছেন। উনি মোটামুটি গাইড জুড়ে দখল করে বসেছিলেন এবং তিনি ভাবলেন আমি যে রাষ্ট্রপতি হয়েছি, আমার তো কোনো ম্যান্ডেট নেই, অতএব এই ম্যান্ডেটটা জনগণের কাছ থেকে নেওয়া দরকার। তখন উনি একটা গণভোট করেন এবং সেই গণভোটে জনগণের কাছে, গণভোটের নিয়ম হলো আপনি জনগণের কাছে একটা প্রশ্ন করবেন, জনগণ সেই প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না বলবে। এই হলো গণভোটের বেসিক থিওরিটা। সেখানে জিয়াউর রহমান ওই গণভোটে কি প্রশ্ন করেছিলেন? প্রশ্নটা ছিল, আপনি কি রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম এর প্রতি এবং তার দ্বারা গৃহীত নীতি ও কার্যক্রমের প্রতি আস্থাশীল? এই ছিল প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে কেউ হ্যাঁ দিবে, কেউ না দিবে। সেই গণভোটে অংশ নিয়েছিল কত শতাংশ মানুষ? ভোটারের টোটাল যে ভোটার, সেই ভোটারের 88.1% ভোটার সেই গণভোটে অংশ নিয়েছিল এবং যারা অংশ নিয়েছিল তাদের মধ্যে 98.9% ভোটার হ্যাঁ ভোট দিয়েছিল। বুঝতেই পারছেন গণভোট কেমন হয়েছে, বোঝা যাচ্ছে কি হচ্ছে সেই গণভোটটা। তো সেই 77 সালের গণভোট, একটা কথা বলে নেই, সত্যি কথা বলতে কি, তখন আমার বয়স আসলে 18 হয়নি, তখন আমার বয়স 17 বছর ছিল। আমি নিজেও সেই গণভোটে একটা ভোট দিয়েছিলাম। তো বলবেন তুমি কেন দিলা? আমি দিলাম কেন, আমার সব বন্ধু বান্ধব দিল, আমিও দিলাম। ওখানে আমার চেয়েও জুনিয়র অনেকে ছিল, সবাই বললো চলো ভোট দিয়ে আসি। যা গেলাম, যে একটা সিল মেরে দিয়ে আসি, বললাম ভোট দিয়ে আসলাম, বুঝি না কিছু, কিন্তু দিয়েছিলাম। অনেকে এরকম ভোট দিয়েছিল। যাও, সেটা এক প্রসঙ্গ, অন্য প্রসঙ্গে আসি। দ্বিতীয় গণভোটটা হয় 1985 সালের 21শে মার্চ। তখনও জেনারেল এরশাদ সেটা আয়োজন করছিলেন। উনি ওনার পূর্বসূরি জেনারেল জিয়াউর রহমানের অনুকরণে এই কাজটা করেছিলেন এবং উনিও তখন প্রেসিডেন্ট হয়ে বসেছেন এবং উনি প্রশ্ন করেছিলেন, ওনার জন্য যে প্রশ্নটা ছিল জনগণের কাছে উনার, সেগুলো আপনি কি রাষ্ট্রপতি এরশাদের গৃহীত নীতি সমর্থন করেন এবং আপনি কি চান জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পূর্ব পর্যন্ত তিনি তার প্রশাসন পরিচালনা করবেন? এই হলো প্রশ্ন। আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন। সেবার 72% লোক, 72.2% মানুষ ভোট দিয়েছিল এবং হ্যাঁ ভোট পড়েছিল 94.5%। এই 72.2% ভোটারের মধ্যে 94.5% মানুষ বলেছিল যে হ্যাঁ তারা এটার পক্ষে আছে এবং তারা এরশাদকে প্রেসিডেন্ট হিসেবে চায় এবং আরেকটা নির্বাচনের আগ পর্যন্ত তাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়। 3 নম্বর গণভোট হয় 1991 সালে। সেবার প্রশ্ন করা হয়েছিল, সেটা ছিল আমার মনে হয় সেটাকে বলা হচ্ছে সাংবিধানিক গণভোট। আমার বিবেচনায় সেটাই ছিল সবচেয়ে জেনুইন গণভোট। সেটা ছিল এরকম যে যখন 91 সালে যখন নতুন সরকার আসবে, মানে খালেদা জিয়ার গভর্নমেন্ট যখন আসবে, তখন এই গভর্নমেন্টটা তো সংসদীয় পদ্ধতি সরকার হবে, প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে থাকছে না। এই প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে সংসদীয় পদ্ধতিতে যাওয়ার জন্য জনগণের একটা রায় তারা নেওয়ার জন্য এই গণভোটটা করেন এবং সেই গণভোটের প্রশ্নটা কি ছিল শুনেন। প্রশ্ন ছিল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ব্র্যাকেটে দ্বাদশ সংশোধন বিল 1991 রাষ্ট্রপতির সম্মতি দেওয়া উচিত কি না? এই ছিল প্রশ্ন। এই প্রশ্নে আপনি কি বুঝলেন? কিছুই বুঝলেন না। দ্বাদশ সংশোধনীতে কি ছিল আপনার মনে আছে? মনে নাই। তখনও জনগণ কিছু বুঝতো না, তখন আমি অনেক বড়, তখন আমি বুঝি টুঝি। তো তখনও কিন্তু আপনার এই গণভোট কেউ কিছু বুঝে নাই। মানে আসলে বিষয়টা কি, মানে বিষয়টা হলো যে এই যে রাষ্ট্রপতি শাসিত থেকে সংসদীয় পদ্ধতিতে যাওয়া, এই বিষয়টা একটা সংবিধানের একটা সংশোধনীর মাধ্যমে হবে। সেই সংশোধনীটা আপনি রাজি কিনা, মানে প্রেসিডেন্ট এই সংশোধনীতে স্বাক্ষর করবে কিনা, এই ছিল প্রশ্ন। জনগণ হ্যাঁ ভোট দিয়েছিল। 84.38% মানুষ বলেছিল যে হ্যাঁ যাবে। ইন্টারেস্টিং হলো এই গণভোটে ভোট পড়েছিল কত? এই গণভোটে ভোট পড়েছিল
35.19% মাত্র। বাকি লোক ভোট দেয়নি। কেন ভোট দেয়নি? এটা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ গণভোট, ভোট দিল না কেন? কারণ হলো গিয়ে আমাদের ভোটিং প্যাটার্নটাই এমন। আমাদের এখন যখন ভোট হয় তখন দুটা ঘটনার মাধ্যমে ভোটের হার বাড়ে। একটা হলো যদি আপনি কারচুপি করেন, যেমনটি ওই আপনার 77 সালে অথবা 85 সালে হয়েছিল, ওই যা ইচ্ছাতে বলে দিলেন আপনি, ওটা তো জেনুইন ভোট হয় না একটাও। বিএনপির কেউ বলবে না জিয়া রহমানের গণভোট যে জেনুইন ছিল, হয়েছে উল্টাপাল্টা লোক ভোট দিয়ে আসছে। এখান থেকে বলে দেওয়া হয়েছিল বেশি ভোট দেখাতে হবে, বেশি ভোট দেখা দিচ্ছে। আরেকটা কখন হয়? যখন নাকি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়, যখন প্রার্থীরা নিজেরা ভোটারদেরকে নিয়ে আসে কেন্দ্রে, কিন্তু যে ভোটে কোনো প্রতিদ্বন্দ্বী নাই সে ভোটে ভোট বেশি পড়বে না। তাহলে এখন যদি আপনি গণভোট করতে যান, এই ভোটে প্রতিদ্বন্দ্বী নাই, সেখানে কিন্তু আপনি যদি নভেম্বরে অথবা ডিসেম্বরে গণভোট করেন, ভোট পড়বে না এবং সেই ভোট খুবই কম হবে। যদি খুবই কম ভোট হয়, ধরা যাক 35% হলো, ধরলাম 35% লোক জুলাই সনদ চায় আর বাকিরা চায় না। ভোটে না ভোট কত বলো সেই হিসেবে আমি বাদ দিচ্ছি, বাকিরা এটা নিয়ে কোনো মাথায় ঘামাচ্ছে না, তাহলে জিনিসটা কি ভালো হলো? আচ্ছা, তার উপরে কথা, সে কথাটা কি যে আপনি বললেন যে 35% লোক ভোট দিল, হ্যাঁ ভোট কত হবে না ভোট কত হবে আপনি জানেন না। কিন্তু ধরা যাক হাইপোথেটিক্যালি, যদি সবাই কিন্তু ধরে নিচ্ছে হ্যাঁ ভোট জিতবে, এই জন্য তারা সবাই গণভোট চাচ্ছে। যদি না ভোট জিতে যায়, এবং না ভোট জেতার সমূহ সম্ভাবনা আমি দেখছি, কি কারণে দেখছি সেটা আমি বলি। সেটা হলো এই কারণে যে প্রথমত বিএনপি কিন্তু গণভোটের প্রস্তাবে রাজি ছিল না। বিএনপি প্রথমত বলেছিল যে যেগুলো রাষ্ট্রপতি আপনার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করতে পারে সেগুলো করে ফেলুক, আর যেগুলোর জন্য সংবিধান সংশোধনের দরকার আছে, আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে তারা এটা করবে। কিন্তু এতে এই এনসিপি অথবা জামাতে ইসলাম অথবা অন্য পার্টি, ইসলামী আন্দোলন, তারা মানতে রাজি না। তারা বিএনপিকে বিশ্বাস করেনি। তারা ভেবেছে বিএনপি হয়তো ক্ষমতায় যে এটা নাও করতে পারে, বিএনপি যে ক্ষমতায় যাবে তা তো শিওর না। তারপর তারা ধরে নিয়েছিল বিএনপি হয়তো ক্ষমতায় যাবে এবং তারা এটা বাস্তবায়ন নাও করতে পারে, অতএব আগেই তাদের দিয়ে অঙ্গীকার করে নেওয়া হবে। বিএনপি কিন্তু যে কারণে তারা যে গণভোটে রাজি হয়েছে, আমার মনে হয় না খুব আনন্দ সহকারে তারা রাজি হয়েছে। এই যে চাপে পড়ে রাজি হওয়ার ব্যাপারটা, এটা যদি বিএনপির ভোটাররা বুঝতে পারে, ভোট যদি না ভোট দিয়ে দেয় তারা কী করবেন? এবং সেখানে যদি আওয়ামী লীগের যারা ভোটার আছে তারাও যদি না ভোট দিয়ে দেয়, আলটিমেটলি যদি না ভোট বিজয়ী হয়ে যায়, তখন কি হবে? তখন যে এতদিন ধরে যে আপনি সংস্কার আলোচনা করলেন, সংস্কার প্রস্তাবনা নিয়ে আসলেন, জাতীয় ঐক্যমত্য কমিশন করলেন, এত টাকা খরচ করলেন, আলোচনা করলেন, সব কিছু কিন্তু ভেস্তে যাবে। এই রিস্কটা জামাত অথবা ইসলামী আন্দোলন কেন নিচ্ছে এটাও আমি জানি না, অথবা এনসিপি কেন নিচ্ছে। তার মানে আমি যদি মানে আপনার সমাপ্তি টানি, দাঁড়ালোটা কি? দাঁড়ালো হলো এই জুলাই সনদ করে যে চিৎকার করছে সবাই, গলার রগ ফুলিয়ে ফেলছে, এই জুলাই সনদের ভবিষ্যৎ আমি দেখছি অনিশ্চিত। এবং এটা কিন্তু আমি শুরু থেকেই বলে আসছিলাম যে এভাবে হয় না। কতিপয় এনজিও, কতিপয় বিদেশ থেকে ভাড়াটে বুদ্ধিজীবী এনে আপনি আমার দেশের রাজনীতিবিদদের রাজনীতি শেখাবেন, এটা হয় না, এটা কখনোই হয় না। এরা কেউ কিছু বলছে না, ওই প্রতিদিন রিমান্ডে নেওয়ার মতো করে আলোচনা করেছেন। ওনারা গিয়েছেন, কেন গিয়েছেন? যাতে নাকি ওনাদের উপর দায়টা না আসে, এই জন্য গিয়েছেন। খুব খুশি মনে গিয়েছেন বলে আমি মনে করি না। প্রিয় দর্শক, আমি যেটা বললাম, হয়তো এতে আপনারা হতাশার বাণী খুঁজে পাচ্ছেন, হতাশার ভাবছেন যে জুলাই সনদ তাহলে ভবিষ্যৎ অন্ধকার। আমি সেরকম বলছি না, আমি চাই যে একটা কিছু হোক, ভালো কিছু হোক, কিন্তু যেভাবে অগ্রসর হচ্ছে সেখানে ভালোটা কিভাবে হবে সেটা আমি বুঝতে পারছি না। আপনারা ভালো থাকবেন, আপনাদের মতামত দেবেন, এ নিয়ে পরে আবার কথা বলা যাবে। আল্লাহ হাফিজ।